পৌঁছে গেছি কাফেরগাঁওতে, কাফেরগাঁও হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম কাফেরগাঁও হোমস্টে। পুরো একদম গোল্ডেন হয়ে গেছে। এখন মেঘটা নিচে একদম চলে গেছে, আর ওপর থেকে পুরো চূড়াটা সুন্দর দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে। এই যে লু ব্রিজ। ফ্রেন্ডস, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর কিছুক্ষণের মধ্যে কাফেরগাঁও পৌঁছে যাবো, খুব কাছে চলে এসেছি। আর একটা অ্যাঙ্গেল থেকে পুরো ওই কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা গেল, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দারুণ। এই যে গুম্বাদারা মনেস্ট্রি, এখানে একটা শান্তির পরিবেশ বিরাজ করছে। এখানে কিছুক্ষণের জন্য এলেও একটা মানসিক শান্তি পাবে। ফ্রেন্ডস, চলে এসেছি এখন লোলেগাঁও ইকো পার্কে। আর এই সময় এখন এসেছি, পুরো রোদে চকচক করছে, দারুণ লাগছে। আর ঠিক আমার পেছনেই ঠিক কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি কিনা জানি না, ওই যে ওদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। পৌঁছে গেছি আমরা এখন 360 ডিগ্রি ডাবলিং ভিউ পয়েন্টে। এই যে ডাবলিং ভিউ পয়েন্ট থেকে ভিউটা, আর এইদিকেই গ্লাস ওয়াক আর কি। ওপরে উঠে গেছি, এখানে একটা এরকম হার্ট শেপের করা আছে, এখানে তোমরা ফটোগ্রাফি নিতে পারো। মেঘে ঢাকা পাহাড়ের কোলে ঘন জঙ্গলের নীরবতা ভেঙে একটা ছোট্ট লেপচা গ্রাম নিঃশব্দে জেগে ওঠে ভোরের আলোর সাথে। এখানেই কাফেরগাঁও, কালিম্পংয়ের বুকে লুকিয়ে থাকা উত্তরবঙ্গের এক অফবিট স্বর্গ। এখানে পাহাড় মানে শুধু পাথর আর মাটি নয়, এখানে পাহাড় মানে কুয়াশার এক মকমলে চাদর, পাইন বনের সেই আদিম সাদা গন্ধ, আর নাম না জানা নানা পাখির ডাক। কালিম্পংয়ের চেনা ভিড় থেকে অনেকটা দূরে লাভা ও লোলেগাঁওয়ের ঠিক মাঝখানে লুকিয়ে আছে এই এক টুকরো জাদুর শহর কাফেরগাঁও। এখানকার বাতাস যেন ছুঁয়ে যায় এক অদ্ভুত মমতায়, ঠিক যেন কোনো প্রিয়জনের স্পর্শ। এখানে সময় ধীরে চলে, আর প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দেয় যে প্রকৃতি আসল বিলাসিতা। ভোরবেলায় পূর্ব দিগন্তে ভুটানের আকাশ সোনালি হয়ে ওঠে, আর দূরের নীল দিগন্ত ছুঁয়ে দাঁড়িয়ে থাকে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ের নীরব স্বর্গ কাফেরগাঁওতে আজ আমরা খুঁজে নেব মেঘ আর রৌদ্রের খেলায় লুকিয়ে থাকা এক টুকরো শান্তি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের ব্লগটা। আর আমি সৌমাল্য, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। অফবিট কালিম্পং 2025 সিরিজের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে সুস্বাগতম। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। গত পর্বে আমি দেখিয়েছিলাম কলকাতা থেকে উত্তরবঙ্গে ট্রেনে করে আসার জার্নি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ও আই বাটনে দিয়ে দিলাম, চাইলে তোমরা দেখে আসতে পারো। তাহলে এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 28শে নভেম্বর 2025, অফবিট কালিম্পং 2025 সিরিজের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে সুস্বাগতম। এই এনজিপিতে আমরা ছিলাম তিরুপতি লজে, বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। এখন বর্তমান এনজিপিতে তাপমাত্রা 22 ডিগ্রি, পরে পাহাড়ে উঠলে হয়তো আরও কমবে। আজকের আকাশ অনেকটা ক্লিয়ার, সব ব্লগটা দেখতে থাকো। হাই কাট দিজিয়ে। এই দাদার সাথে আমরা অনেকবারই হলো ঘুরলাম, এই নিয়ে মানে থার্ড টাইম। বহুত আচ্ছা ঘুমাতা হ্যায়, বহুত আচ্ছা লাগা हमको। তোমরা চাইলে নাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। খুব ভালো ঘোরাবেন উনি, আমি কথা দিচ্ছি, খুব ভালো লাগবে তোমাদের। ফ্রেন্ডস, আমরা জার্নি শুরু করে দিয়েছি, আর এনজিপি থেকে জাস্ট ওই জায়গা থেকে বেরোলাম, তারপরে আমরা দেখা পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘার। মাঝে মাঝে ঢেকে যাচ্ছে যদিও, এই যে হালকাভাবে কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যাচ্ছে। এখন আকাশ প্রচণ্ড ক্লিয়ার, খুবই ক্লিয়ার একদম। আশা করি অফবিট ডেস্টিনেশনগুলোর থেকেও ভালো করেই দেখতে পারবো কাঞ্চনজঙ্ঘা। বেড়াতে এসে প্রথমেই এনজিপি থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে মনটা আরো ফুরফুরে হয়ে গেল। এখন আমরা সেবক রোড হয়ে যাচ্ছি, দুপাশেই সেবকের ঘন জঙ্গল, মাঝে মাঝে রাস্তার ধারে বোর্ডে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এই জায়গাটা আসলে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। জঙ্গল পেরিয়ে এসে আমরা ধীরে ধীরে উঠে যাচ্ছি পাহাড়ের বুকে। সেবকের কিছুটা আগে থেকেই আমাদের সঙ্গী দিল তিস্তা নদী। সো ফ্রেন্ডস, কিছুক্ষণ জার্নি করে আমরা এখন চলে এসেছি সেবকের কাছে। সেবকের কাছে এই রেস্টুরেন্টে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। আগেরবারও এই রেস্টুরেন্টটাতেই এসেছিলাম। রেস্টুরেন্টের নাম চাসাম রেস্টুরেন্ট। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, খাবারের মান ও টেস্ট খুবই ভালো। আমরা নিয়েছিলাম স্টিমড চিকেন মোমো। ফ্রেন্ডস, আমরা এখন এই মোমোটা টেস্ট করছি। হেভি খেতে, মোমোর ভেতরটা খুবই সুন্দর, একদম সফট, দারুণ হয়েছে। ফ্রেন্ডস, এই যে চাসাম রেস্টুরেন্ট, এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করলাম, খুবই ভালো লাগলো। মোমোগুলো খেলাম, খুবই ভালো ছিল, খুব কোয়ালিটির মোমো ছিল, একদম টাটকা, ফ্রেশ এবং গরম, আর ভেতরটা খুবই জুসি, দারুণ লেগেছে। আমরা এই সেবকের ঠিক একটু আগে আছি।
এই যে সেবকের স্টেশনের পরে রেলগেটটা, আর ওই হচ্ছে ওইদিকে সেবক স্টেশন। সেবকের রেলগেট ক্রস করে কিছুটা এগোলেই পড়বে সেবকের করোনেশন ব্রিজ, এবং তার ঠিক আগেই রয়েছে সেবকের শিব মন্দির এবং সেবকেশ্বরী কালী মন্দির। চাইলে তোমরা গাড়ি থেকে নেমে দেখে নিতে পারো। এরপরেই চলে এলো করোনেশন ব্রিজ। সোজা রাস্তাটা চলে যাচ্ছে সিকিম ও দার্জিলিংয়ের দিকে, আর আমরা সেবক ব্রিজে উঠে গেলাম। নিচে দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। অনেকে এখানে দাঁড়িয়ে তিস্তার ভিউ উপভোগ করছেন ও সেটাকে ক্যামেরাবন্দিও করছেন। সেবক ব্রিজ ক্রস করে আমরা এপারে চলে এলাম। এই রাস্তা চলে যাচ্ছে লাটাগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও ভুটানের দিকে। ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি কাফেরগাঁও। সেবক রোড ক্রস করে, সেবক ব্রিজ ক্রস করে আমরা বাগরাকোট হয়ে লোলেগাঁও পর্যন্ত যাবো, তবে লোলেগাঁও থেকে কাফেরগাঁও। এই বাগরাকোট হয়ে রাস্তাটাই সবচেয়ে শর্টেস্ট রুট কাফেরগাঁও যাওয়ার। রাস্তার কন্ডিশন বেশ ভালো, রাস্তায় লোকজন নেই বললেই চলে, গাড়ি ঘোড়াও খুবই কম। চারিপাশের পরিবেশটা এত সুন্দর ও তার ওপর একদম ক্লিয়ার নীল আকাশ যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম বাগরাকোটের কাছে মিনা মোড় বলে একটা জায়গায়, যেখান থেকে আমরা নিয়ে নিলাম লেফট টার্ন। এরপর একটি রেলগেট পেরিয়ে আমরা এখন সোজা যাচ্ছি পাহাড়ি পথ ধরতে। কিছুটা এগিয়ে গিয়ে পেয়ে গেলাম বাগরাকোটে সেই জনপ্রিয় লুপ ব্রিজের ক্ষণিকের দেখা। প্রথম দেখাতেই প্রেম, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। মনটা খুবই উদ্গ্রীব হয়ে উঠল, শুধুমাত্র তার সৌন্দর্য দেখার জন্য নয়, বরঞ্চ আরও তার বিস্ময়কর ইঞ্জিনিয়ারিংকে সামনে থেকে উপলব্ধি করতে। ধীরে ধীরে পাহাড়ি পথ বেয়ে এগোতে লাগলাম। প্রথম দিকে কিছু ছোটখাটো লুপ ব্রিজও আমাদের পেরোতে হলো, তবে এগুলো দেখে ভুলেও ভেবে ফেলো না যে এটাই সেই জনপ্রিয় লুপ ব্রিজ। জীবনের পথে চলতে গেলে প্রথমে প্রচুর জিনিস দৃষ্টি আকর্ষণ করবে, যা কিনা তোমাদের দিতে পারবে স্বল্পমাত্র সন্তুষ্টি। তবে এইসবকে গ্রাহ্য না করে একদম শেষ পর্যন্ত অপেক্ষা ও কঠোর পরিশ্রম করে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারলেই তোমরা পেয়ে যাবে সেই চিরস্থায়ী সন্তুষ্টি, যার প্রেমে পড়েই শুরু হয়েছিল তোমাদের এই পথ চলা। এখন নভেম্বর মাস, সাধারণত এই সময় উত্তরবঙ্গের আকাশ খুবই ক্লিয়ার থাকে। আজও তার ব্যতিক্রম নয় বলে পাহাড়ি পথ বেয়ে ওঠার সময় দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়ের শেষে গড়ে ওঠা সবুজ সমতল, যার মধ্যে দিয়ে সর্পিল ভঙ্গিতে বয়ে যাচ্ছে তিস্তা ও আরও সব পাহাড়ি নদী। এই দৃশ্য ক্যামেরা বন্দি করতে করতেই পৌঁছে গেলাম সেই সুন্দর ও বিস্ময়কর লুপ ব্রিজের সামনে। জলপাইগুড়ির এক শান্ত পাহাড়ি গ্রাম বাগরাকোটে তৈরি হয়েছে ভারতের প্রথম লুপ ব্রিজ, যা দেখতে যতটা সুন্দর, ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকেও ততটাই বিস্ময়কর। পাহাড়ের কোণে সবুজে মোড়া জঙ্গল ঘেঁষে যখন তোমরা এই লুপ ব্রিজে ওঠা শুরু করবে, হঠাৎ করে তোমরা বুঝতে পারবে যে রাস্তা তোমাদের ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ একটা চক্রে, ঠিক যেন গাড়িটা সাপের মতো পাহাড়ে বেয়ে উঠছে। এই ব্রিজটি তৈরি হয়েছে NH 717A রোডের ওপর, বাগরাকোট থেকে কালিম্পংয়ের পথে। যাওয়ার পথে পাহাড়ি ঢালকে সহজ করতে ও রাস্তার উচ্চতা বাড়াতে তৈরি হয়েছে এই গোল পাক খাওয়া রাস্তা, যাতে সেফভাবে গাড়ি ওপরে উঠতে পারে। লুপের ব্যাস প্রায় 100 থেকে 120 মিটার, আর এলিভেশন পার্থক্য প্রায় 25 মিটার মতন। পুরোটা ঘুরলে তোমরা বুঝতে পারবে কিভাবে এই রাস্তা 360 ডিগ্রি পাহাড়ের গায়ে মিশে গেছে। চা বাগান, সবুজ পাহাড়, আর তার মাঝে এই অসাধারণ লুপ ব্রিজ। মনে হবে যেন প্রকৃতি আর মানুষের পরিকল্পনা যেন একসাথে মিলে গেছে রং তুলির মতন আঁকা এক ছবিতে। এই জায়গাটা যেন সোশ্যাল মিডিয়ার এক সেন্সেশন। প্রতিদিন শয়ে শয়ে রিল আর ড্রোন ব্লগ আসছে এখান থেকে। ইনস্টাগ্রামে এই লুপ ব্রিজকে বলা হয় ডুয়ার্সের হিডেন জেম। এই ব্রিজে হাঁটা বা সেলফি নেওয়া এখন টেম্পোরারিভাবে বন্ধ। সাময়িককালে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই সেলফি নেওয়ার জন্য, তাই আপাতত এই ব্রিজে হাঁটা বা সেলফি নেওয়া একদম বারণ। তাই গাড়ির জানলা দিয়েই তোমাদের যা দেখার বা ক্যামেরাবন্দি করার তা করে নিতে হবে যখন এই লুপ ব্রিজে তোমাদের গাড়ি উঠবে। এই প্লেনসের ভিউটা খুব সুন্দর লাগছে। আর এইদিকে লুপ ব্রিজ, এইদিকে আর যাওয়া যাবে না,
ফ্রেন্ডস লুপ ব্রিজ ওইদিকে শেষ, তারপরে এদিকে এসে একটু দাঁড়ালাম, এখানে গাড়িটা দাঁড়ালো আর আমি একটা ড্রোন শট নিয়ে নিয়েছি। আর ওইদিকে বেশি লুপ ব্রিজের ওপর মানে হেঁটেও যাওয়া যাচ্ছে না, বলছে ওখানে যাওয়া যাবে না, যা তুলতে হবে ছবি ওই গাড়ি থেকে, গাড়িটাকে স্লো করে আসতে করে। সো ড্রোনে ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো। ড্রোনের শট নিয়েছি, দারুণ লাগলো ড্রোনের শটটা, মানে আমি নিজে যখন দেখলাম হেভি আসলো। আর এখন ক্লিয়ার স্কাই তো, ওইদিকে প্লেনস দেখা যাচ্ছে, এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তার সাথে লুপ ব্রিজ একসাথে একটা দারুণ অসাধারণ জিনিস হয়েছে। मुझको खबर नहीं थी तुमसे मिलके होगा ऐसी रूह मेरी जागने लगी बेकाबू जज्बात थे मिलके जुदा हुए फिर भी आस ना गए पर जो सोचा है वो होता ही नहीं ये जिंदगी ही है ऐसी है ये पता फिर भी जाने ना क्यों इंतजार तेरा मैंने है किया इस खुमार में कि मुझको प्यार है मिला तेरी मेरी बातें जो अधूरी होंगी ना ये पूरी है किसी की ना खता বাগরাকোটের লুপ ব্রিজ দেখে আমরা আবারও আমাদের জার্নি স্টার্ট করলাম কাফেরগাঁওয়ের পথে। মাঝে মাঝেই পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার পর দেখা যাচ্ছে দূরের সবুজ সমতল, যার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে নানান ছোট বড় পাহাড়ি নদী। সাধারণত এই রকম সুন্দর ভিউ নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়তে এলেই দেখা যায়, যখন ওয়েদার খুবই ক্লিয়ার থাকে। পাহাড়ের ওপরের এই দৃষ্টিকোণ থেকে দেখা এই সমতলের ছবি একটু অন্যরকমই লাগছে। ইচ্ছে করছে সারাদিন বসে এইভাবেই দৃশ্যটা উপভোগ করি। আমরা যাকে খুব বৃহৎ ভাবি, প্রায় সময় অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে সেটা কতটাই না ছোট। সমতল থেকে যখন আমরা সমতলকেই দেখি, আমাদের দৃষ্টিতে খুবই স্বল্পমাত্র সমতলের অংশই ধরা দেয়, ফলে আমরা খুব অল্পকে জেনেই অহংকারী হয়ে উঠি। তবে পাহাড়ের ওপর থেকে অন্য একটি দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে আমাদের অহংকারের কারণ কতই না ছোট, বা হয়তো এতটাই ছোট যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঠিক এই সময় হঠাৎ মনে পড়ে গেল সেই ছোটবেলায় পাঠ্য বইতে পড়া কুয়োর ব্যাঙ গল্পটি। তোমরা যারা আমার ভিডিও এখন দেখছো হয়তো অনেকেই জানো এই গল্পটা। যাদের মনে আছে বা গল্পটা জানো, তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো। ফ্রেন্ডস আমরা এখন কাফেরগাঁও যাচ্ছি ওই বাগরাকোটের ওই লুপ ব্রিজ হয়ে ওই রাস্তাটা দিয়ে। লুপ ব্রিজ পর্যন্ত রাস্তাটা মোটামুটি ভালোই, বা লুপ ব্রিজের পরেও কিছুটা ভালো, তবে তারপর থেকে দেখছি মানে কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, বা সব জায়গায় কিন্তু একই রকমভাবে অতটাও ভালো নয় রাস্তাটা। যদিও এই রুটটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট রুট, একদম একটু লুপ করে করে অল্টিটিউড গেইন হচ্ছে রাস্তাটার, তাই জন্য মানে খুব কম সময় লোলেগাঁও পৌঁছানো যাবে। কিন্তু এখানকার রাস্তাটা এখনও পুরোপুরি কনস্ট্রাক্টেড হয়নি, কিছু কিছু জায়গায় এরকম ভাঙাচোরা টাইপও আছে, আর প্রচণ্ড ধুলো হবে, কারণ এই রাস্তাটা এখনও নতুন তৈরি হয়েছে, ওপেন হবে সেই ওপেন হয়নি এখনও রাস্তাটা, তাই জন্য বাগরাকোট লুপ ব্রিজের ওখানে এমনি হেঁটেও যেতে দিচ্ছিল না। ফ্রেন্ডস আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর কিছুক্ষণের মধ্যে কাফেরগাঁও পৌঁছে যাবো, খুব কাছে চলে এসেছি। আর একটা অ্যাঙ্গেল থেকে পুরো ওই কাঞ্চনজঙ্ঘাটাকে দেখা গেল, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দারুণ, খুব সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা। এখন আমরা অনেকটাই পাহাড়ের ওপরে উঠে এসেছি। ওয়েদার বেশ ক্লিয়ার থাকায় আমরা দেখা পেয়ে গেলাম শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব লোলেগাঁও মোড়, যেখান থেকে আমরা পাইনের জঙ্গলের ভেতরের রাস্তা ধরে পৌঁছে যাব কাফেরগাঁও। তবে তার আগে আমরা দেখে নেব কাফেরগাঁওয়ের প্রথম সাইট সিন, লোলেগাঁও ইকো পার্ক, যেটা লোলেগাঁও মোড়ের ঠিক অপোজিটে। ফ্রেন্ডস চলে এসেছি এখন লোলেগাঁও ইকো পার্কে। আমি গত বছর একবার লোলেগাঁও এখানে ঘুরতে এসেছিলাম, তখনও এসেছিলাম, সেই সময় পুরো মেঘে ঢাকা, আর এই সময় এখন এসেছি পুরো রোদে চকচক করছে, দারুণ লাগছে। আর ঠিক আমার পেছনেই ঠিক কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি কিনা জানি না, ওই যে ওদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে আগেও দুবার এসেছি এই কালিম্পংয়ের দিকে বা দার্জিলিংয়ের দিকে, তো এত সুন্দর দেখতে পাইনি, অনেক আগে একবার এসেছিলাম তখনই দেখতে পেয়েছিলাম। আর এখানে লোলেগাঁও ইকো পার্কে এন্ট্রির জন্য আমাদের লাগলো 20 টাকা করে পার হেড। ওইদিকে লেখা আছে আই লাভ লোলেগাঁও,
আর ওইদিকে পাইন বনের মধ্যে তোমরা চাইলে একবার হেঁটে আসতে পারো। ফ্রেন্ডস, এই যে আই লাভ লোলেগাঁও পেছনে, আর ঠিক এর অপোজিটে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। কি সুন্দর দেখা যাচ্ছে আজকে, পুরো সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। কাফেরগাঁও থেকে আরও ওইদিকেটা দেখা যাবে, ওইখানটা বিল্ডিংটা না থাকলে ওইদিকে ইয়েটাও দেখা যেত। আর এই ইকো পার্ক এর পাশে একটা বুদ্ধ স্ট্যাচু এবং মনাস্ট্রি মতো আছে ছোট। আর এইদিকে পাইন বনের মধ্যে চাইলে তোমরা হেঁটে আসতে পারো। আমরা একটু হেঁটে আসি চলো। ফ্রেন্ডস, এইদিকে দিয়ে আমরা ঢুকলাম লোলেগাঁও ইকো পার্ক। এখানে আই লাভ লোলেগাঁও লেখা। আর এদিক দিয়ে আমরা চলে এলাম এইদিকে। এখানে রয়েছে কিছু দোলনা, ওদিকে ভিউ পয়েন্ট মতো বসার জায়গা আছে। এখানে তোমরা চাইলেই কিছুক্ষণ সময় কাটাতে পারো। খুব শান্ত জায়গাটা, খুবই ভালো লাগছে। আর আজকে এই রোদ ঝলমলে আকাশে মানে দারুণ লাগছে। আমরা আগের বারও একবার এসেছিলাম এই লোলেগাঁওয়ের দিকে, তখন শুধু লোলেগাঁও ইকো পার্কটা ঘুরেছিলাম। সেই সময় সেই ব্লগ আগে দেখবে হয়তো আমার চ্যানেলে। সেই সময় এত মেঘ ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আজকে এ সাইড থেকে পুরো ওই দিকের প্লেন্সটা দেখা যাচ্ছে, আর ওই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে। দারুণ। এইদিকে আর একটা ছোট্ট ওয়াচ টাওয়ার টাইপ মতো করা আছে, গাছের ওপর ভর করে উঠে পড়েছি। সেই গাছের ওপর ভর করা যায় একটা সিম্পল টাইপের ওয়াচ টাওয়ার। চারদিকটা কিছুটা এরকম অসাধারণ লাগছে। রোদ পড়ে ক্যামেরায় আলোটা খুব সুন্দরভাবে আসছে। আর এইদিকে সবুজগুলো এত সুন্দর লাগছে, এই সবুজ আর নীলের যে কম্বিনেশনটা বলে বোঝানো যাচ্ছে না। অনেক দিন পরে এই রকম একটা সুন্দর দৃশ্য দেখলাম। ফ্রেন্ডস, লোলেগাঁওতে একটা ন্যাচারাল হ্যাঙ্গিং ব্রিজ ছিল, যেটাকে ক্যানোপি ওয়াক বলতো, বাট সেটা এখন প্রচুর পুরনো হয়ে গেছে এবং সেটা একদম মানে প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই হ্যাঙ্গিং ব্রিজ বা ক্যানোপি ওয়াকের ভেতরে যাওয়া যায় না, একটা ব্রিজ মতো ছিল। তাই জন্য এই লোলেগাঁও ইকো পার্কে সেই ধাঁচেরই একটা আর্টিফিশিয়াল ক্যানোপি ওয়াক করা হয়েছে। এই যে এটা সেটা না হলেও কিন্তু অনেকটা সেই ধাঁচের তৈরি করা। যেহেতু ওটা ভেঙে গেছে, ওটার কোনো ট্যুরিস্ট স্পট নেই। ওখানে আগে লোকে যেত, এখন আর সেটা ভেঙে গেছে বলে ট্যুরিস্ট স্পট নেই। আর এই যে এখানকার ক্যানোপি ওয়াকটা, এখানে ম্যাক্সিমাম দুজন একবারে যেতে পারবে। চলো একবার গিয়ে দেখে আসি। এটা হচ্ছে প্লেন ওই যে পাইন গাছগুলোর গুড়ি আছে, সেই পাইন গাছগুলোর গুড়িকে ওপর সাপোর্ট দিয়ে বাঁশ দিয়ে যা হোক করে বেঁধে একটা ক্যানোপি ওয়াক মতো করেছে। রীতিমতো নড়ছে, আমার ভয় লাগছে, আমি আর যাচ্ছি না ওইদিকে। লোলেগাঁওয়ে পুরাতন একটি হ্যাঙ্গিং ব্রিজ ছিল, যা ছিল ঘন পাইন ও ধুপির জঙ্গলে ঘেরা, এবং সেটার নাম ছিল ক্যানোপি ওয়াক। প্রচুর ট্যুরিস্ট সেখানে যেত। কিন্তু বর্তমানে সেটা ভেঙে যাওয়ায় সেই ক্যানোপি ওয়াক নামটা কোথাও না কোথাও হারিয়ে যায়। সেইটার আদলেই তৈরি হয়েছে এই ব্রিজটা, যা ক্যানোপি ওয়াক এই নামটিকে কিছু মাত্রায় আবারও পূর্ণতা দেয়। এই দিক দিয়ে আরও যাওয়ার রাস্তা আছে, ওইদিকে পাইন গাছের বা ধুপি গাছের ভেতর দিয়ে আস্তে আস্তে হেঁটে যাওয়া আর এইখানকার নেচারটাকে ফিল করা। দারুণ লাগবে তোমাদের এখানটায় এলে। এই লোলেগাঁও ইকো পার্কের ঠিক পাশেই রয়েছে একটা বুদ্ধিস্ট মনাস্ট্রি আর একটা বুদ্ধদেবের স্ট্যাচু। ফ্রেন্ডস, হয়ে গেছে আমাদের লোলেগাঁও ইকো পার্ক ঘোরা, কিন্তু বেরিয়েই কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ, মোবাইল বন্ধই করতে পারছি না যে ক্যামেরা বন্ধ করে যাব। ফ্রেন্ডস, আমরা ওই লোলেগাঁও মোড় থেকে যে জঙ্গলের ভেতর যে রাস্তাটা ঢুকে গেল ওইটা দিয়ে চলে যাব কাফেরগাঁও। আর রাস্তাটা কিছুটা এরকম পাইন ও ধুপির জঙ্গলে পুরো ঘেরা, চারদিকে ঝিঝি পোকার আওয়াজ, একটা অন্য অনুভূতি এখানে। ঘন সবুজ পাইন ও ধুপির জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা আধভাঙা রাস্তা ও কিছুটা একদম কাঁচা পাথরের রাস্তা দিয়ে লোলেগাঁও থেকে কিছুটা নেমে পৌঁছে গেলাম কাফেরগাঁও। পৌঁছে গেছি কাফেরগাঁওতে, কাফেরগাঁও হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম কাফেরগাঁও হোমস্টে। এটা রীতিমতো একটা হোমস্টে কাম ফার্ম হাউস অলসো, এটা ফার্ম হাউসও বলতে পারো। কেন সেটা পরে তোমাদের ঘুরে দেখাচ্ছি, আগে লাগেজগুলো রাখি। রুম রিভিউটা একবার দিয়ে দিই, রুমগুলো কেমন এই হোমস্টেটার। ওখানে একটা বসার জায়গা আছে। এই যে আমাদের হোমস্টের রুমটা,
এদিকেও দুটো রুম আছে, এদিকেও দুটো রুম। রুমের ভেতরটা একটু দেখিয়ে দিই। প্রথমেই ঢুকলাম, এইদিকে ডবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড। আমাদের 3.5 জন বলতে পারো, 3.5 জনের জন্য যথেষ্ট। আর রুমটা কিছুটা এরকম। এইদিকে হ্যাঁ, এদিকে জানলা মতো আছে, যদিও এটা খুব ভিউ দেবে না ভালো। এই দিক থেকে ভালো ভিউটা পাওয়া যাবে, মানে এই দরজাটা বন্ধ করে দেওয়ার পর এই শুয়ে শুয়ে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। খুব সুন্দর কাঠের রুম। ওই দিকের রুম দুটো পুরনো আর এদিকের রুম দুটো নতুন, আর খুব সুন্দর মেনটেনেন্স করেছে। এবার ওয়াশরুমটা দেখি চলো। এই যে ওয়াশরুম, বেশ বড়, ক্যাপাসিয়াস, কোনো ব্যাড স্মেল নেই, খুব সুন্দর, গিজার অ্যাভেলেবেল। দেখিয়ে দিলাম তোমাদের রুমটা। এবার চলো ব্লগটা রাখি, এবার হাত পা ধুয়ে লাঞ্চটা করে নিই, তখন আবার ব্লগটা কন্টিনিউ করব। আর এখান থেকে সামনেই পুরো এই যে আমাদের রুম, এর সামনেই পুরো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। যদিও এইখানটাই ঠিক ঢেকে যাচ্ছে। আমরা যখন লোলেগাঁও ইকো পার্কে ছিলাম এখানটা মোটামুটি দেখা যাচ্ছিলো, কিন্তু এখন আবার ঢেকে যাচ্ছে। যত সময় যাচ্ছে এই দিকের মেঘগুলো আবার আস্তে আস্তে ঢেকে দিচ্ছে, তবে এখনও খুব সুন্দর দেখা যাচ্ছে। এবারে কিন্তু দারুণ দেখলাম কাঞ্চনজঙ্ঘা। তো ওই যে আমাদের রুম, চলে এসছি এখন লাঞ্চ করতে। এই সামনেই হচ্ছে ডাইনিংটা, ওইদিকে আমাদের রুম, এই সামনে হেঁটে চলে এলাম ডাইনিংয়ে। চলো লাঞ্চে দেখি কী কী দেয়, লাঞ্চটা কেমন টেস্ট করে দেখি। ওকে, থ্যাংক ইউ। ফ্রেন্ডস, চলে এসেছি এখন ডাইনিংয়ে। আমাদের এই হোমস্টের যে ওনার বা হোমস্টের তারা আমাদের এই উত্তর দিয়ে অভ্যর্থনা জানালো। আমাদের দিয়ে দিয়েছে ভাত, এটা হচ্ছে ঘি, আর একটা লোকাল স্যালাড। যেই স্যালাডটা হচ্ছে লোকাল একটা স্যালাড, খেয়ে টেস্ট করে বলছি। আর এখানে একটা শাক আছে, রাই শাক, আর দিয়েছে আলু ভাজা আর ডিমের ঝোল। আর এটার মধ্যে হচ্ছে গরম গরম ডাল। ফ্রেন্ডস, নিয়ে নিয়েছে এখন ঘিটা। ঘিটা হচ্ছে এদের মানে পোষা গরু আছে, সেই গরুর দুধের শট থেকে তৈরি করা একদম দেশি ঘি, হেভি খেতে। তার সাথে এই এদের লোকাল শাকটা খাচ্ছি, যেটা হচ্ছে রাই শাক। ঘিটা দিয়ে শাকটা হেভি লাগবে। আমি একটা শাক ভালোবাসি বলে আমার ভালো লাগলো, অনেকে আবার শাক ভালোবাসে না, তাদের মেন আর্ট ভালো লাগতে পারে, বাট আমার ভালো লেগেছে পার্সোনালি। ফ্রেন্ডস, আমি এখন এই ডালটা দিয়ে লোকাল স্যালাডটা দিয়ে খাচ্ছি, হেভি লাগে। লোকাল স্যালাডটার মধ্যে পেঁয়াজ, শসা, গাজর আর কি একটা বললো পোস্ত টাইপ কিছু দিয়েছে, বা ছানা দিয়ে হেভি করেছে। ডিমের ঝোলটাও মোটামুটি ভালো হয়েছে। আমার সবচেয়ে ভালো লাগে লোকাল স্যালাডটা। এটা কে বলে? ডালি ডালি ডালি। এখানে এক রকমের লঙ্কা আছে, মানে মোটা মোটা, এইটুকু একদম মোটা, হাফ করে চিড়ে দিয়েছে। এটাকে ডল্লি বলে, ডল্লি বলে। হেভি ঝাল। ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চটা খুবই সুন্দর লাগলো। হয়তো প্রথম দিন বলে মানে সব কটা রান্নায় না খুবই ভালো লাগলো। এতদিন মানে বাড়িতে একঘেয়েমি হয়ে যাওয়ার পর হুট করে একটা চেঞ্জ হলে না, সে যে কোনো খাবারই খুবই ভালো লাগে। সেটাই আজকে হয়েছে, এত সুন্দর লাগলো। প্রত্যেকটা খাবার তৃপ্তি করে খেয়েছি। সবচেয়ে ভালো লেগেছে আমার হচ্ছে ওই স্যালাডটা যেটা তৈরি করেছে, লোকাল স্যালাড, ওটা ভালো লেগেছে। রাই শাক লোকাল, ওটাও ভালো লেগেছে। আর আমি না লোকাল খাবার এক্সপ্লোর করতে খুব ভালোবাসি, তাই রাই শাকটা খুব টেস্টি না হলেও আমার কাছে ভালো লাগে রাই শাকটা। আর ডিমের ঝোলটা মোটামুটি, ডিমের ঝোলটা অত ভালো বলবো না, একটু পাতলা নর্মাল করেছে, খুব একটা রিচ না, আর মানে নর্মাল লেগেছে। তাছাড়া ডাল, শাক, আলু ভাজা দিয়েছিল, প্রত্যেক কটা রান্নাই খুব ভালো লেগেছে। আর এখনও কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে, তবে হালকা হালকা নিচে মেঘে মেঘে ঢেকে যাচ্ছে। এইদিকে পুরো নাতুলা পাস, ওই রেঞ্জটা পুরো দেখা যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে না। দেখি, সবাই বলছে হোমস্টে যারা আছে যে আগামীকাল সকালে ওটা কেটে গেলে আবার সুন্দর দেখা যাবে, সকালে ওটা মেনলি দেখা যায়। দেখা যাক কী হয়। তবে মেন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু আজকে দারুণ দেখলাম, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। ফ্রেন্ডস, একটা জিনিস উপলব্ধি করলাম যে এতক্ষণ এই এখন ঘড়িতে বাজে প্রায় ঘড়ি কাটায় 2:42, দুপুর 2:42। এখন পড়ন্ত রোদের আভায় কাঞ্চনজঙ্ঘার কালারটা কিন্তু সেই একদম, যখন 12টার সময় লোলেগাঁও ইকো পার্ক ছিলাম তখন কাঞ্চনজঙ্ঘার কালার ছিল একদম ধপধপে সাদা, কিন্তু এখন কিন্তু হালকা একটা হলুদ ভাব চলে আসছে। আর কিছুক্ষণ পরেই যখন সানসেট হবে তখন দেখবে কালারটা একদম লাল হয়ে গেছে, লাল গোল্ডেন, সেটা আরও সুন্দর লাগবে। কালারটা অনেকটা ইয়েলিশ হয়ে গেছে। আবার এখন আস্তে আস্তে দেখো অনেকটাই ঢেকে যাচ্ছে, আস্তে আস্তে শুধু চূড়াগুলো দেখা যাচ্ছে।
সকালে দারুণ দেখেছি। কাফেরগাঁও এসে তোমরা কি কি সাইট সিন দেখবে? যদি তোমরা উত্তরবঙ্গের ট্রিপটা কাফেরগাঁও দিয়ে শুরু বা শেষ করো, তাহলে তোমরা আসা বা যাওয়ার পথে দেখে নিতে পারবে পানবুদারা ভিউ পয়েন্ট। আমি এর আগে পানবুদার ভিউ পয়েন্ট ঘুরে এসেছি বলে এবার আর যাইনি, তবে তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি জায়গাটা কেমন। আমরা এখন পানবুদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। ওই যে ওইখানে একটা ওইদিকে একটা ভিউ পয়েন্ট আছে। এই যে পানবুদারার ভিউ পয়েন্টের কাছেই কিছু কিছু ভিউ পয়েন্ট আরো গড়ে উঠেছে। এই যে যেমন এই একটা, এখান থেকে একদম বলতে পারো 360 প্রায় ভিউ পাওয়া যায়। নিচের একবার দেখো, জাস্ট অসম, দারুণ লাগছে। এইবার আমি চলে এসেছি পানবুদারার যে মেইন ভিউ পয়েন্ট। এই যে দারুণ, ওপরে মেঘ, নিচেও মেঘ, মনে হচ্ছে না আমরা মেঘের মধ্যে আছি। ওইদিকে তিস্তা নদী, ও 360 ডিগ্রি ভিউ। আর ওইখানে একটা আছে শিব মন্দির, ওটাও একটা ভিউ পয়েন্ট। ওইখানে যাবো, এখান থেকে ঘুরে ওদিকে যাব। তোমরা যদি কাফেরগাঁওয়ে দুদিন থাকো, লাভার সাইট সিনগুলোও দেখে নিতে পারো। ফ্রেন্ডস, চলে এসেছি লাভা মনেস্ট্রি। এটা হচ্ছে লাভা মনেস্ট্রির এন্ট্রি গেট। চলো এখন লাভা মনেস্ট্রিটা দেখি। ফ্রেন্ডস, চলে এসেছি লাভা যে মেন মনেস্ট্রি তার ঠিক সামনে। এটা হচ্ছে লাভার মেন মনেস্ট্রি। লাভা মনেস্ট্রির ভেতরটা খুব শান্ত। ফ্রেন্ডস, লাভা মনেস্ট্রি ওপরে, ওখান দিয়ে ঘুরে ডান দিক দিয়ে বেরিয়ে এসে বেরোনোর রাস্তায় এখানেও আর একটা মনেস্ট্রি পড়লো। এইদিকে একটা আর এইদিকে একটা। এইটা ক্লোজড আছে আপাতত, তবে এটা ওপেন। এই যে ওই মনেস্ট্রিটার ভেতরটা এরকম। আর এই গোল চাকাগুলো দেখছো, এইগুলো ক্লকওয়াইজ ঘোরাতে হয়। ক্লকওয়াইজ ঘোরালে নাকি যত পাপ আছে সব কেটে যায়। এটা এরকম একবার পুরো চক্কর মেরে নিই ক্লকওয়াইজ। এন্ট্রি গেট, আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম, ওই দিক দিয়ে পুরো পাহাড়টা ঘুরে এসে আবার এক্সিটটা এইখানে রাস্তাটা মিশলো। এই যে এন্ট্রি গেট। এই লাভার মনেস্ট্রি থেকে বেরিয়ে একটুখানি এখানে একটা নতুন মনেস্ট্রি করেছে। এই যে ফ্রেন্ডস, লাভা মনেস্ট্রি থেকে বেরিয়ে কাফেরগাঁও যাচ্ছিলাম। লাভা থেকে বেরিয়েছে এই 1-2 মিনিট হবে, আর একটা নতুন মনেস্ট্রি এখানে হয়েছে। এটা খুবই নতুন বললো। এই যে ভেতরে ঢুকছি না, এই যে লোকেশনটা খুব সুন্দর পেছনে। আর এই যে পতাকাগুলো দেখছো, এগুলো অ্যাকচুয়ালি পতাকা, মানে লামাদের পতাকা। এগুলো সিকিমে খুব দেখা যায়। বুদ্ধিস্ট লামারা এরকম পতাকা দিয়ে রাখে একটা পজিটিভ ভাইবের জন্য। এই যে কোনো মনেস্ট্রি এর সামনে দেওয়া থাকে। আর ওইদিকে পাইন বা ধুপির ঘন জঙ্গল দেখো। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি লাভার কিছুটা আগে, মানে লাভার কাছে। আর এখানে এখন চলে এসেছি লাভা ভিউ পয়েন্টে, যেখানে রয়েছে এই আই লাভ লাভা এই লেখাটা। এদিকে রয়েছে পাইন ফরেস্ট, যেখানে তোমরা ভেতরে গিয়ে ওখানে মনে হয় একটা টিকিট কাউন্টার আছে, যেখান থেকে গিয়ে তোমরা ভেতরে যেতে পারবে। গুম্বাদারা মনেস্ট্রি, এটা হচ্ছে গুম্বাদারা মনেস্ট্রি। দেখো, এই হচ্ছে এন্ট্রি গেট। ফ্রেন্ডস, এই যে গুম্বাদারা মনেস্ট্রি, খুব সুন্দর মনেস্ট্রিটা দেখো। ওইদিকে একটা বুদ্ধিস্ট স্ট্যাচু, আর এইদিকে মনেস্ট্রিটা খুব সুন্দর। মনেস্ট্রিটা দারুণ। এই যে গুম্বাদারা মনেস্ট্রি আমার ঠিক পেছনে। এখানে একটা শান্তির পরিবেশ বিরাজ করছে। এখানে কিছুক্ষণের জন্য এলেও একটা মানসিক শান্তি পাবে। অবশ্যই এখানে এসো। এই মনেস্ট্রিটা খুব সুন্দর লাগলো, আর জায়গাটা খুব শান্ত, মন শান্ত হয়ে গেল। এরপরে ঘুরে নিতে পারো ডাবলিং জেরং 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, যা আমি এই ব্লগের লাস্টের দিকে কভার করব। এই ছিল কাফেরগাঁও থেকে ঘুরে নেওয়ার মতো কিছু দ্রষ্টব্য জায়গা। এছাড়াও দেখে নিতে পারো পাহাড়ের বুকে গড়ে ওঠা একটি লেক, যা ধীরে ধীরে খুবই জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। নাম নোকদারা বোটিং লেক, লাভার কাছেই অবস্থিত। তবে আমার কাছে খুব একটা আকর্ষণীয় লাগেনি বলে আমি আর এই জায়গাটা কভার করিনি। তবে আমার কাছে যেটুকু ইনফরমেশন ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।
তবে সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল ভিডিও আর ফটো দেখে আমার মনে হয়েছে যে এখানকার নীরবতার থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করে এখানকার রোমান্টিক পরিবেশ। চারিদিকে ফুল গাছ আর ওয়েদার ক্লিয়ার থাকলে সুস্পষ্টভাবে দেখা যায় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘাকে। এবার তোমরাই ভাবো, এইসব একসাথে পাওয়ার পরও যদি এই লেকে বোটিং করো তাহলে এর চেয়ে বেশি রোমান্টিক পরিবেশ আর কোথায় বা পাবে, তাও আবার এই হিমালয়ের বুকে। এখন যারা তোমরা আমার ভিডিও দেখছো, আমি জানি অনেকেই তোমরা সিঙ্গেল, আবার অনেকে মিঙ্গেলও আছো। তাই সিঙ্গেলসদের বলছি, ভালো করে শোনো, যত তাড়াতাড়ি পারো ঘুরে এসো এই জায়গাটা থেকে। না হলে খুব পপুলার হয়ে গেলে কিন্তু তোমরা আবার ওখান থেকে ঘুরে এসে বলো না আমাকে যে আমার কথায় গিয়ে ডিপ্রেশন নিয়ে বাড়ি ফিরলে। আর মিঙ্গেলসের জন্য বলছি, জায়গাটায় যাও আর তারপর হয়ে গেছে নেটওয়ার্ক চেক করা, নেটওয়ার্ক ঠিকই আছে, তারপরে শূন্যস্থানটা নয় তোমরা তোমাদের মতন করেই পূরণ করে নাও। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। চলো বেশি সময় নষ্ট না করে ফিরে যাওয়া যাক আজকের মেইন ব্লগে। সময় ঘড়িতে বিকেল 4:25। এখন রুম থেকে বেরিয়ে এলাম তোমার একটা ভালো জিনিস দেখাতে। এখন এই সূর্য অস্ত চলে যাচ্ছে, সেই সময় কাঞ্চনজঙ্ঘা কি অপূর্ব লাগছে, পুরো গোল্ডেন কালারের। সূর্য অ্যাকচুয়ালি অস্ত যাচ্ছে এইদিকে, কিন্তু এইদিকে এই ঘন পাইন ধুপির জঙ্গল থাকার জন্য এই দিকটা আমরা আলো পাচ্ছি না, কিন্তু সেই রিফ্লেকশনটা যখন কাঞ্চনজঙ্ঘার ওপর পড়েছে কি সুন্দর লাগছে দেখো। এখন মেঘটা নিচে একদম চলে গেছে আর ওপর থেকে পুরো চূড়াটা সুন্দর দেখা যাচ্ছে, একদম মাথাগুলো পুরো গোল্ডেন। এইদিকে পুরো রেঞ্জটাই দেখা যায়, কিন্তু এই দিকটা পুরো মেঘ, নাহলে এদিকে নাথুলা ওই দিকটাও পুরো দেখা যায়, পুরো রেঞ্জটা খুব সুন্দর লাগছে। সময় 4:45। এখন পুরোপুরি লাল টকটকে হয়ে গেছে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, পুরো অরেঞ্জ হয়ে গেছে, আগে ছিল গোল্ডেন, এখন পুরো অরেঞ্জ, দারুণ লাগছে। ফ্রেন্ডস, বিকেলে আমাদের দিয়ে দিয়েছে ফুলকপির পকোড়া আর তার সাথে চা, বাঁধাকপি পেঁয়াজ আর এসব দিয়ে বানানো। ফ্রেন্ডস, এখন এই পকোড়াটা খেলাম, ভালো লেগেছে পকোড়াটা, আর খাচ্ছি এখন চাটা। এদের যে লিকার চাটা, মানে এখানকার লোকাল যে চা পাতা পাওয়া যায় সেই সব দিয়েই, সেই চা পাতা ইউজ করে ওরা। তা এত সুন্দর চাটা লাগছে, যেতে আলাদা করে চিনি দিয়ে দিয়েছে, তা আমার চিনি দিতে লাগলো না, কিন্তু আমি চিনি ছাড়া চা খেতেই পারি না বাড়িতে, সেখানে আমি এখানে চিনি দিয়েই খাচ্ছি না, মানে এত সুন্দর লাগছে, চিনি লাগছে না এক ফোঁটাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ওই 7:30 মতো বাজে, আমি বাইরে চলে এসেছি তোমাদের রাত্রের ভিউটা দেখাতে। আকাশ প্রচণ্ড ক্লিয়ার, তারাও দেখা যাচ্ছে, আর যে নাইট ভিউটা কেমন সেটা একবার দেখো। ওইদিকে যে কালিম্পং সিটি, আলগারা যে পুরো পাহাড়টা আছে, সেই পাহাড়ের গায়ে যে সিটি জনবসতিগুলো আছে, সেখানে রাত্রেবেলা আলো জ্বলছে এবং কি সুন্দর লাগছে। এই যে এই দিকটা দেখছো, এই ডেন্সলি এই দিকটা হচ্ছে কালিম্পং। আর এখন এই হোমস্টের সামনেটাই চলে এসেছি, এখানটায় সেই ভিউ পয়েন্টটার মতো, ভিউ পয়েন্ট না, জাস্ট একটা সামনে ইয়ে করা, এখানে সকালে বসে চা খেতে পারো কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে। আর এখানে পুরো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এইদিকে আমাদের কটেজগুলো। ফ্রেন্ডস, এখন ওই ঘড়ির কাটাই 8:05-10 হবে, এখন আমরা ডিনার করতে যাচ্ছি। দুপুরে জিজ্ঞেস করে নিয়েছে রুটি না ভাত, আমরা বলে দিয়েছি রুটি, তার সাথে চিকেন দেবে আর একটা সবজি দেবে। তো চলো গিয়ে ডিনারটা টেস্ট করি কেমন হয়। এখানকার সব খাবারই মোটামুটি আপাতত ভালো লেগেছে আমার। নাইট ভিউটা অসাধারণ লাগছে, ওইদিকে দেখো পাহাড়ে আলোগুলো জ্বলছে। আর এই যে ডাইনিংয়ে চলে এসেছি, ডাইনিং রুমে আমাদের এখানে নিয়ে নিয়েছি রুটি, একটা সবজি দিয়েছে ফুলকপি আলু দিয়ে, আর চিকেন। রুটিগুলো খুবই নরম, ভালো রুটিগুলো, মাংসটা ভালো হয়েছে। ফ্রেন্ডস, হয়ে গেছে আমাদের ডিনার, ভালোই ছিল মোটামুটি ডিনারটা। চিকেনটাও সফট ছিল, আর চিকেনটা একটু অন্য স্বাদের লাগলো, কারণ কাঠের জালে রান্না হয়েছে, কাঠের উনুনে, বেশ অন্যরকম টেস্ট লাগলো। রুটিগুলো সত্যি খুব নরম আর একদম সফট ছিল, খুব ভালো লেগেছে খাবারটা। তো রুমে চলে এসেছি, ঠান্ডা প্রচণ্ড লাগছে, রাখছি এবার ব্লগটা। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 29 নভেম্বর 2025, রয়েছি এখন কাফের গাঁওতে, আর অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে। ঘুম থেকে উঠে একেবারে পুরো সারপ্রাইজ হয়ে গেছি। সকালের যে ভিউটা কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ছিল, পুরো পরিষ্কার আকাশ,
আর সূর্য যখন উঠছে, সূর্যের কিরণ, প্রথম কিরণগুলো পড়ে কাঞ্চনজঙ্ঘার এত অপরূপ সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে, সেটা আমি হাইপার ল্যাপস এবং নর্মাল ভিডিও এবং ড্রোন ভিডিওটা ক্যাপচার করেছি, দিয়ে দিলাম, একবার দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর এখন আস্তে আস্তে কিন্তু মেঘে এই দিকগুলো ঢেকে যাচ্ছে, এগুলো মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, তবুও কাঞ্চনজঙ্ঘার যে মেন চূড়াটা ওপর দিকের, ওগুলো সবই দেখা যাচ্ছে, দারুণ লাগছে, ঝলমলে আকাশ। এই দিকটা হচ্ছে ইস্ট, এই যে আমাদের হোমস্টের কটেজগুলো, এই দিক থেকে ইস্ট, এই দিক থেকে সানরাইজটা হয়। এখান থেকে তোমরা সানরাইজটা দেখতে পারবে না, কিন্তু এই সানরাইজের সময় যে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর রূপটা, সেইটা দেখতে পারবে। দারুণ লাগলো, এত সুন্দর রূপ অনেক দিন পর দেখলাম। আমরা লাস্ট 2023-তে এই অফবিট দার্জিলিংয়ে এসেছিলাম, তখনই এরকম দেখতে পেয়েছিলাম যে দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত কন্টিনিউয়াস কাঞ্চনজঙ্ঘা, এক ফোঁটাও কিছু ছাড়ছে না। সেম জিনিসটা কিন্তু গতকাল থেকে হচ্ছে। কতদিন থাকবে এই জিনিসটা, আমরা এখনো আরো 3 রাত্রি আছি এখানে, মানে 4 দিন। আশা করছি আকাশকে দেখে মানে আন্দাজ করছি এরকমই থাকবে, কারণ আকাশ যথেষ্ট ক্লিয়ার। এই নভেম্বরের 15 তারিখ থেকেই মেনলি এইরকম হয়। তবে গত বছর একটু ওয়েদার কন্ডিশন খারাপ থাকার জন্য এই নভেম্বর মাসেও ভালো দেখা যায়নি কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এবারে দারুণ দেখা যাচ্ছে। আমি একদম মন ভরে গেছে আমার। এই হচ্ছে মেইন কাঞ্চনজঙ্ঘা, এইদিকে পুরো রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে। এইদিকে একটুখানি বরফে ঢাকা পাহাড়, আর এইদিকের যে রেঞ্জটা দেখছো এইগুলো নাথুলার রেঞ্জ, হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। এইগুলো 12টার পর ভালো করে দেখা যাবে, কারণ এইদিকে সূর্যটা যখন 12টার পর পশ্চিম দিকে ঢেলে পড়বে, তখনই এই দিকের গুলো বেশি ভালো দেখা যাবে। অসাধারণ লাগছে কাঞ্চনজঙ্ঘা, শুধু মনে হচ্ছে দেখেই যাই। আর তার সঙ্গে এখানে যে আমাদের হোমস্টেটার সামনেই এরকম এই দিক দিয়ে এসে এখানে যে এই জায়গাটা আছে, এটা অসাধারণ। এখান থেকে বসে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাটাই আলাদা, খুব সুন্দর লাগছে। আর এইদিকে ঘন পাইনের বন, কন্টিনিউয়াস কিন্তু ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। এখানে সামনে গাড়ি পার্কিং এর জায়গা আছে। এই কাফের গাঁও কথাটা এসছে, কাফের হচ্ছে একটা এই বন্য পাহাড়ি ফুল বা ফলের নাম, সেখান থেকেই নামটা এসছে কাফের গাঁও। গাঁও বলতে গ্রাম, এবার সেই কাফের পাওয়া যায় যে গ্রামে, কাফের গাঁও, এইভাবেই নামটা উৎপন্ন হয়েছে কাফের গাঁও। ঝলমলে আকাশ, একদম সুন্দর রোদ পড়েছে, সবুজের ওপর সবুজ পাহাড়, মাঝখানে সাদা কাঞ্চনজঙ্ঘা। এই কম্বিনেশনটা বলে বোঝাতে পারবো না, এটা ফিল করতে হলে এখানে আসতে হবে। কাফের গাঁও হোমস্টে অ্যান্ড ফার্ম হাউস, আমি কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দিলাম ছবিতে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকলো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। খুবই ভালো প্রপার্টিটা, খুব সুন্দর, খুব সুন্দরভাবে তারা, এদের ওনার যারা আছে তারা যত্ন করে আমাদের পরিবেশন করছে, মানে খুব ভালো লাগছে আমার এখানে। ওই যে দূরে ওখানে কনজেস্টেড সিটিটা দেখছো, ওইখানটাই হচ্ছে কালিম্পং সিটি। কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাকে। ফ্রেন্ডস, ওই যে আমাদের কটেজগুলো, ওখানটায় পাশ দিয়ে নেমে চলে এলাম। এদের এখানে গোয়াল ঘরও আছে, যেখানে একটা ওদের গরু আছে। বিকেলে যখন আমাদের চা দিয়েছিল, এবার ভাই তো আর চা খাবে না, তখন ওরা ছোট, তখন বলেছিলাম যে যদি দুধ পাওয়া যায়, তা ওরা 1 কাপ মতো দুধ অ্যারেঞ্জ করে দিয়েছিল। খুবই ভালো লাগলো। মানে তোমরা যদি এখানে আসো, তোমাদের ফ্যামিলিতে খুবই ছোট বাচ্চা থাকে, তাদের জন্য এখানে দুধটা পেয়ে যাবে। হয়তো বেশি দেবে না, 1 কাপ মতো যা দেবে ভালো লাগবে। খুবই সুন্দর টেস্টি, একদম দেশি গরুর যে অরিজিনাল দুধ, উপরে পুরো সর, দারুণ লেগেছিল দুধটা খেতে। গোয়াল ঘরের পাশ দিয়েই এদিকে চলে এলাম, ওই ওদিকে আমাদের হোমস্টে, এদিক দিয়ে নেমে চলে এলাম। এখানে প্রচুর কাঠ জড়ো করা আছে ওদের রান্না করার জন্য। আর এইদিকে দেখো স্কোয়াশ গাছ হয়েছে, পুরো স্কোয়াশ। চলো স্কোয়াশের মাচার ভেতরে একটু যাওয়া যায়। হ্যাঁ, ওই একটা স্কোয়াশ হয়েছে, এরকম প্রচুর এখানে মাচা করা স্কোয়াশ গাছ। এখানে তোমরা সব যা খাবে সব অর্গ্যানিক, মানে কোনো ভেজাল মেশানো না। কালকে রাত্রিরে বা দুপুরে যে আমি বলছিলাম না লঙ্কাটা খুব ভালো লেগেছে, যেটাকে বলে ডলি লঙ্কা, সেই গাছ হচ্ছে এই দেখো, এই যে ডলি লঙ্কা। এই লঙ্কাগুলোর না ঝাল আছে, কিন্তু খাওয়ার পর মুখেই শুধু ঝালটা লাগছে, পরে আর ঝাল লাগছে না বা খাচ্ছি বলে অসুবিধা হচ্ছে না। ওরাও বললো যে এর ঝালের সাথে না একটা আলাদাই টেস্ট আছে, যেটা এত সুন্দর লাগছে, মানে যার জন্য এত সুন্দর লাগছে খেতে। যতই ঝাল থাকুক না কেন, আমি একটু ঝাল খাই যদিও, আমি ঝাল খেলেও আমার বেশ একটা আলাদা টেস্ট লাগছে লঙ্কা, যেটা প্রত্যেকটা খাবারের সাথে একটু করে মুখে নিলে খুবই সুন্দর লাগছে। এইগুলো তো ফুল ঝাড়ু গাছ, আগেও দেখিয়েছি। এই মাথায় মাথায় যে ফুলগুলো হয়, এগুলো দিয়ে ঝাড়ু তৈরি হয় বলে ফুল ঝাড়ু কথাটা এসছে। এই ফুল ঝাড়ু গাছগুলো যে পাতা খুবই ভালো যে কোনো ক্যাটেলসদের পক্ষে, এবং এই পাতা খেলে প্রচুর দুধ দেয়। তাই দেখছিলাম এই পাতাই কেটে নিয়ে গিয়ে ওই গরুকে খাওয়াচ্ছিল। এখানে আবার দেখো কলা গাছও আছে,
পাহাড়ের কলা গাছ, এবং টুকটুক করে সকালবেলা ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। মনটা একদম রিফ্রেশড হয়ে যায়। শহরের ব্যস্ত জীবন থেকে 4 দিন এরকম মুক্তি পেলে খুবই মাথাটা স্ট্রেস ফ্রি হয়। ঠান্ডা ভালোই আছে, টেম্পারেচার খুব সুন্দর, দেখছিলাম 9 কি 10 ডিগ্রি মতো। ওহ, কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর লাগছে, ক্যামেরা বন্ধই করতে পারছি না, শুধু মনে হচ্ছে ক্যামেরার ছবি তুলেই যাই। কাঞ্চনজঙ্ঘার নিচগুলো আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, যেগুলো সকালে একদম ক্লিয়ার ছিল। ফ্রেন্ডস, আমাদের এখন সকালে চা বিস্কুট দিয়ে দিয়েছে। বললাম লিকার চাই দিতে, কারণ গতকালের লিকার চাটা দারুণ লেগেছে, আলাদা করে চিনি দিয়ে দিয়েছে আর দিয়েছে বিস্কুট। ফ্রেন্ডস, গতকাল বিকেলে যে কথা বলেছিলাম এখনো একই কথা বলবো। এখানকার লিকার চাটা এত সুন্দর, চিনি আমি আলাদাই দিতে বলেছিলাম। আমি বাড়িতে চিনি ছাড়া খাই না, আমাকে চিনি দিয়ে খেতে হয় বেশ ভালো করেই, নাহলে আমার কোনো চা ভাল লাগে না। কিন্তু এখানে এত সুন্দর চাটা লাগছে না, কি বলবো। তার সাথে আজকে সকালে একটু আদা দিয়েছে, গলা পুরো ছেড়ে গেল। এই চায়ের ফ্লেভারটাই আলাদা। ফ্রেন্ডস, এখন ওই 8:45 মতো বাজে। এখন আস্তে আস্তে রোদ বেশ ভালোই উঠছে, আর তার সাথে এইদিকে কাঞ্চনজঙ্ঘাও নিচ দিয়ে মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। সকালবেলা কিন্তু অসাধারণ রূপ দেখেছি কাঞ্চনজঙ্ঘার, পুরো ক্লিয়ার ছিল এই জায়গাটা। এখন আস্তে আস্তে যত দিন বেলা বাড়ছে এই মেঘটা আস্তে আস্তে এদিক দিয়ে ঢুকছে, আর কাঞ্চনজঙ্ঘার ঠিক এই দিক দিয়ে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এইখানের যে রেঞ্জটা দেখছো, এদিকটা নাথুলার রেঞ্জ, নাথুলার ওইখানটা, এই রেঞ্জটা নাথুলা। মেঘগুলো আস্তে আস্তে ঢেকে দিচ্ছে, আর এই হচ্ছে মেইন কাঞ্চনজঙ্ঘা, অনেকটা ঢেকে দিচ্ছে আস্তে আস্তে। সকালে হেভি লেগেছে। আর জিজ্ঞেস করলাম 10-15 মিনিট পর মধ্যেই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। ব্রেকফাস্ট খেয়ে ফটাফট তাড়াতাড়ি বেরিয়ে যাবো। আজকে অনেকগুলো সাইট সিন আছে আজকে। ফ্রেন্ডস, এখন ওই বাজে 9টা মতো, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো ব্রেকফাস্টটা করে ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাবো। আজকে নতুন একটা অফবিট ডেস্টিনেশনে যাবো, সেটা হচ্ছে ফিকেলেগাঁও। আজকে আছি, মানে গতকাল থেকে ছিলাম কাফেরগাঁওতে, এবার যাচ্ছি ফিকেলেগাঁও। এই অফবিট কালিম্পংয়ের সবগুলোই প্রায় গাঁও মানে গ্রামগুলোই এরকম হোমস্টে হয়ে এটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে ফেমাস হয়েছে। তাই প্রত্যেকটা নামেরই শেষে গাঁও পাবে। ফিকেলেগাঁও, সিলারিগাঁও, কাফেরগাঁও, মেরুংগাঁও। ঠিক আছে, চলো ব্রেকফাস্টটা করি, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। ফ্রেন্ডস, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দিয়ে দিয়েছে আমাদের পুরি, হচ্ছে স্কোয়াশ কা সবজি না, হ্যাঁ এটা হচ্ছে স্কোয়াশের তরকারি। ফ্রেন্ডস, এখন এই পুরি, সবজিটা হচ্ছে স্কোয়াশের তরকারি আর অমলেট দিয়ে দিয়েছে। গরম গরম ভালো লাগছে। ডালে আরে হ্যাঁ, ফ্রেন্ডস হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। ভালোই লেগেছে, পুরিগুলো খুব সুন্দর করেছিল। আটার পুরি, বেশি মানে তেল টানেনি, খুব ভালো লাগলো পুরি। আর ছিল স্কোয়াশের সবজি, ওটাও দারুণ, মানে পুরো স্কোয়াশ দিয়েই তরকারিটা করেছে। অনেকটা আমাদের কুমড়ো ছেঁচকি যেমন হয় ওই রকম হয়েছে, দারুণ লেগেছে। আর তার সাথে অমলেট। এবার চলে এসেছি রুমের সামনে, ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাই। সময় এখন ওই 9:30 মতো বাজে। ফ্রেন্ডস, পুরো রেডি হয়ে গেছি, এবার গাড়ি করে যাব ফিকেলেগাঁওয়ের পথে। যাওয়ার পথে কিছু কাফেরগাঁওয়ের সাইট সিন আছে, সেগুলো দেখতে দেখতে যাব। আর এখন বেশ ঝলমলে রোদ, দারুণ লাগছে। পেছনে কাঞ্চনজঙ্ঘা কিছুটা দেখা যাচ্ছে, শুধু ওপর চূড়াটুকু দেখা যাচ্ছে, নিচের ওই জায়গাগুলো অনেকটা মেঘে ঢেকে যাচ্ছে। আবার বিকেলে ক্লিয়ার হয়ে যাবে, আর সকালে প্রচণ্ড ক্লিয়ার থাকে, ভালোই দেখেছি আজকে সকালে। সো ফ্রেন্ডস, উঠে পড়েছি গাড়িতে, রওনা দিলাম এখন ফিকেলেগাঁওয়ের পথে, আর একটা নতুন অফবিট ডেস্টিনেশন অফ কালিম্পং ডিস্ট্রিক্ট। এই যে সেই লোলেগাঁও মোড়টা, আমরা কাফেরগাঁওয়ের রাস্তা থেকে বেরিয়ে লোলেগাঁওয়ে মেইন রাস্তাতে এন্ট্রি নিলাম। এই রাস্তাটা এদিকে সোজা লাভা চলে যাচ্ছে, আর এই যে হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। পৌঁছে গেছি আমরা এখন 360 ডিগ্রি ডাবলিং ভিউ পয়েন্টে। ফ্রেন্ডস, চলে এসেছি এখন ডাবলিং 360 ডিগ্রি ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো 360 একটা ভিউ পাওয়া যাচ্ছে। এইদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর ওইদিকে পুরো প্লেন্সের ভিউ। এই ভিউ পয়েন্টটা এখনো পুরোপুরি রেডি হয়নি, আরো কনস্ট্রাকশন হচ্ছে। এবার চলো এর ওপরে ওঠা যাক। এই যে ডাবলিং ভিউ পয়েন্ট থেকে ভিউটা, ওপরে উঠে গেছি। এখানে একটা এরকম হার্ট শেপের করা আছে, এখানে তোমরা ফটোগ্রাফি নিতে পারো। আর এইদিকেই একটা মিনি গ্লাস ওয়াক আর কি। এই যে 360 ডিগ্রি ডাবলিং ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গাটা। এখান থেকে ছবিটা খুব সুন্দর আসবে, মানে আকাশ ক্লিয়ার থাকলে একদম অবজেক্টের সাথে কাঞ্চনজঙ্ঘা তোমরা একসাথে ক্যাপচার করতে পারবে। পেছনেই কাঞ্চনজঙ্ঘা, এখানেই ফটোগ্রাফির সেই স্টেজটা, দারুণ এসছে এখানকার ফটোগুলো। আর আজকে পুরো ঝলমলে রোদ, প্রচণ্ড রোদের তেজ লাগছে মুখে। ফ্রেন্ডস, এই ডাবলিং ভিউ পয়েন্টে প্রবেশের জন্য 20 টাকা করে এক একজনের লাগলো, ছোট বাচ্চাদের লাগবে না। আমাদের 3 জন 20 60 টাকা লেগেছে। যদিও 60 টাকার মতো, মানে 20 টাকার মতো এক একটা পার পার্সেন্ট টিকিট
খুব একটা মানে একটু বেশি কস্টলি, কারণ তেমন একটা সুন্দর না, যদিও এখন কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর ভালো লাগবে আরও। হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্টের মেইন ভিউ পয়েন্ট, আর ওইখানে আর একটা ভিউ পয়েন্ট হচ্ছে যেখানে ওইখান থেকে পুরো একদম এই পর্যন্ত জিপ লাইন হবে। ওই যে ওখান থেকে একদম এই দড়ি বরাবর জিপ লাইন, ওটা এখনও তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। হয়ে গেলে তখন এখান থেকে তোমরা জিপ লাইনও এনজয় করতে পারবে। এটা হলো ডাবলিং ভিউ পয়েন্ট। আর একটা সাইট সিন আছে কাফিরগাঁওয়ে, সেটা হচ্ছে জেরং ভিউ পয়েন্ট। জেরং ভিউ পয়েন্টে আর আমরা যাচ্ছি না, আজকে আমাদের সময় হবে না, আর বললো রাস্তাটা একটু খারাপ আছে, সামনে গেলে একটু দেরি হয়ে যাবে, তাই আমরা এখান থেকে ব্যাক করে ফিকেলেগাঁও যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা এই ডাবলিং ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে গেছি। ডাবলিং ভিউ পয়েন্টের পর ওই রাস্তাটা সোজা গেলে আরও একটা পড়বে জেরং ভিউ পয়েন্ট। তো ওখানটা একটু নামতে হয়, আর তারপর ওখানে মানে ডাবলিং ভিউ পয়েন্ট থেকে জেরং ভিউ পয়েন্ট যাওয়ার যে রাস্তাটায় আজকে বুলডোজার কাজ করছে, মানে রাস্তায় কাজ হচ্ছে, বেকার ওইদিকে গেলাম না। কাফেরগাঁওতে আসলে এই দুটো সাইট সিন করতে পারো। এই দুটো সাইট সিন খুব একটা ফেমাস না হলেও আস্তে আস্তে কনস্ট্রাকশন হয়ে মানে ফেমাস হয়ে যাবে। এই যেমন ডাবলিং ভিউ পয়েন্টের ছোট্ট গ্লাস ওয়াক আছে, তারপর ওখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, খুব ভালো লাগবে এই ডাবলিং ভিউ পয়েন্টটা। এইরকম একটা মোড় পড়বে, এখানে এই বোর্ডে লেখা থাকবে যে ডাবলিং যাওয়ার এই রাস্তাটা, এই নিচের দিয়ে আমরা এলাম কাফেরগাঁও থেকে, আর এই ওপরের রাস্তাটা চলে গেল ডাবলিং ভিউ পয়েন্ট। এখানে একটা বোট পেয়ে যাবে, আর এই রাস্তাটা সবাই এখন লাভা চলে যাচ্ছে। আমরা আর কিছুটা গিয়ে তারপর ফিকেলেগাঁওয়ের রাস্তা ধরবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমরা পৌঁছে যাই ফিকেলেগাঁও, কালিম্পংয়েরই আর একটা অফবিট প্লেস, যে গল্প থাকছে আগামী পর্বে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, আর ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর এইরকমই ট্রাভেল রিলেটেড ভিডিওস দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে।